আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম। রাজা চার্লস তৃতীয়ের নির্দেশে প্রিন্স অ্যান্ড্রুর রাজকীয় উপাধি বাতিল। যুক্তরাজ্যে দীর্ঘমেয়াদী ফ্লু মৌসুমের আশঙ্কা, সতর্ক করলেন এনএইচএস প্রধান। এবং প্রবাসীদের প্রশাসনিক ও সামাজিক সমস্যা নিরসনে ফ্রান্সে কাডাস নামে একটি নতুন অ্যাসোসিয়েশনের যাত্রা আরম্ভ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় আনুষ্ঠানিকভাবে তার ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের হিজ রয়্যাল হাইনেস ও প্রিন্স উপাধি বাতিল করেছেন। যুক্তরাজ্যের সরকারি প্রকাশনা দ্য গেজেটে প্রকাশিত নথিতে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলিলে বলা হয়েছে, রাজা ৩ নভেম্বর গ্রেট সিল অব দ্য রিয়েলম এর অধীনে একটি রাজকীয় চিঠি জারি করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর আর রয়্যাল হাইনেস কিংবা প্রিন্স উপাধি ব্যবহার করতে পারবেন না। এই সিদ্ধান্তের ফলে অ্যান্ড্রুর রাজকীয় মর্যাদা কার্যত বাতিল হলো। এর আগে তিনি ডিউক অফ ইয়র্ক উপাধিও হারিয়েছিলেন। রাজপ্রাসাদের ঘনিষ্ঠ সূত্র জানায়, অ্যান্ড্রু এই সিদ্ধান্তের কোনো আপত্তি তোলেননি। পাশাপাশি তিনি উইন্ডসরের রয়্যাল লজের সরকারি বাসস্থানও ছেড়ে দেবেন বলে জানা গেছে। মার্কিন অর্থলগ্নকারী ও দোষী সাব্যস্ত অপরাধী জেফ্রি অ্যাপস্টাইন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে ঘিরে অ্যান্ড্রু সম্প্রতি আবারও বিতর্কে পড়েন। অ্যাপস্টাইনের মৃত্যুর পর প্রকাশিত কিছু ইমেইলে দেখা যায়, অ্যান্ড্রু তার সঙ্গে আগের চেয়ে দীর্ঘ সময় যোগাযোগ রেখেছিলেন। গত মাসে প্রকাশিত প্রয়াত ভার্জিনিয়া জিউফ্রের স্মৃতিকথায় দাবি করা হয়েছে, কিশোরী অবস্থায় তিনি ৩ বার অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। যদিও অ্যান্ড্রু এসব অভিযোগ সবসময় দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন। রাজা চার্লসের এই সিদ্ধান্তে কার্যত রাজপরিবারের সক্রিয় সদস্য হিসাবে অ্যান্ড্রুর ভূমিকার অবসান ঘটেছে। ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সেবার সংস্থা এনএইচএস সতর্ক করেছে যে দেশটি এবার একটি দীর্ঘ ও কঠিন ফ্লু মৌসুমের মুখোমুখি হতে যাচ্ছে। এনএইচএস ইংল্যান্ডের প্রধান স্যার জিম ম্যাকি বলেছেন, এই শীতকাল নিঃসন্দেহে স্বাস্থ্যসেবার ইতিহাসে অন্যতম কঠিন সময় হতে চলেছে। ইতিমধ্যে যুক্তরাজ্যে ফ্লু সংক্রমণের হার বাড়তে শুরু করেছে, অথচ শীতকালীন টিকাদান কর্মসূচি এখনো পুরোপুরি শুরু হয়নি। ফলে ঝুঁকিপূর্ণ অনেক মানুষ এখনো টিকা পাননি, যা স্বাস্থ্য কর্তৃপক্ষের উদ্বেগ বাড়িয়েছে। এনএইচএস তাই জনগণের উদ্দেশ্যে ফ্লু জ্যাব এসওএস বার্তা জারি করেছে। যোগ্য সবাইকে দ্রুত বিনামূল্যে ফ্লু টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এবছর এখন পর্যন্ত প্রায় ১,৩০,০০,০০০ মানুষ টিকা নিয়েছেন, যা গত শীতের তুলনায় প্রায় ৫০ লাখ কম। স্যার জিম এক সাক্ষাৎকারে বলেন, নিঃসন্দেহে এই শীত আমাদের চিকিৎসা কর্মীদের জন্য সবচেয়ে কঠিন মৌসুমগুলোর একটি হবে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই দীর্ঘস্থায়ী ফ্লু মৌসুমের আশঙ্কায় ছিলাম এবং দুর্ভাগ্যজনকভাবে সেই আশঙ্কা এখন বাস্তবে পরিণত হচ্ছে। তিনি আরও জানান, অস্ট্রেলিয়া সম্প্রতি তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ ফ্লু মৌসুম অতিক্রম করেছে। ৪,১০,০০০-এরও বেশি সংক্রমণ রেকর্ড হয়েছে সেখানে। সব ইঙ্গিতই বলছে, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত যুক্তরাজ্যের হাসপাতালগুলোকে পূর্ণ সক্ষমতায় কাজ করতে হবে। এনএইচএস এর কর্মকর্তারা বলছেন, দ্রুত টিকাদান বাড়ানো না গেলে রোগী ভর্তি, জরুরি সেবা ও বয়স্কদের মধ্যে জটিলতা, সব ক্ষেত্রেই চাপ বাড়বে। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তবে ভাষাগত দুর্বলতার কারণে অনেকেই প্রশাসনিক ও সামাজিক সমস্যার মুখোমুখি হচ্ছে। এসব সমস্যার সমাধান ও প্রবাসীদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে বাংলাদেশি সোশ্যাল সার্ভিস সেন্টারের প্রয়োজনীয়তাও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি বংশোদ্ভূত রেজাউল করিম ও জানে আলমের উদ্যোগে প্যারিসের নিকটস্থ বাংলাদেশি অধ্যুষিত এলাকায় কেটসিমা হসপিটালের পাশেই কাডাস নামে একটি নতুন অ্যাসোসিয়েশন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সহকর্মী আবুল কালাম মামুন জানান, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী।
ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের সাবেক সভাপতি জুনেদ আহমেদ, ব্যবসায়ী আরিফ হাসান, আবুল ফজল, মাসুম আহমদ, কামাল আহমদ, রানা শিকদার, রেজা মাহমুদ, এনামুল হক চৌধুরী, নাসিম আহমেদ, মনোয়ার হুসাইন মুজাহিদ, কাউসার আহমেদ সহ প্রবাসী নেতৃবৃন্দ। উপস্থিত সবাই আশা ব্যক্ত করেন যে কাডাস প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সামাজিক সমস্যাগুলোর সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানের সাফল্য ও জাতির সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইতালির ভেনিসে কাফ সিএসএন এর উদ্যোগে ইতালিয়ান ভাষার A2 ও B1 লেভেল পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। 4 নভেম্বর ভেনিসের মেস্ত্রে এলাকায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের প্রবাসীরা অংশগ্রহণ করেন। সহকর্মী ইসমাইল হোসেন স্বপন জানান, পরীক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপস্থিত ছিলেন সিএসএন এর মার্কেটিং ডিরেক্টর স্যার ফারাজ দিন। পরীক্ষার সার্বিক আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিলেন সিএসএন এর অ্যাফিলিয়েট ম্যানেজার ও অর্গানাইজার অয়ন কাজী। এছাড়া উপস্থিত ছিলেন সিএসএন মেত্রে শাখার মিজানুর রহমান ও রাকিবুল ইসলাম এবং ত্রেভিজো থেকে আগত কামরুল হাসান। ইতালিতে প্রবাসীদের জন্য A2 ও B1 লেভেলের ইতালিয়ান ভাষা সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকত্ব, দীর্ঘমেয়াদী রেসিডেন্স পারমিট, স্থায়ী চাকরি এবং সরকারি বিভিন্ন সেবা গ্রহণের জন্য এই সার্টিফিকেট বাধ্যতামূলক। তাই বিদেশি প্রবাসীরা তাদের ভাষাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি আইনগতভাবে স্থায়ীভাবে বসবাসের সুযোগ নিশ্চিত করতে এই পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন। সিএসএন কর্তৃপক্ষ জানায়, ইতালিয়ান ভাষা শেখার জটিলতার কারণে অনেক প্রবাসী বাংলাদেশি এখনো বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বাস্তবতায় প্রবাসীদের ভাষা, আইন ও প্রশাসনিক বিষয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করছে সিএসএন। এছাড়াও সিএসএন ইতালির প্রায় প্রতিটি শহরের ধারাবাহিকভাবে A2 ও B1 ইতালিয়ান ভাষার পরীক্ষা আয়োজন করছে, যাতে প্রবাসীরা সহজেই তাদের নিকটবর্তী শহরে পরীক্ষা দিতে পারেন। এর ধারাবাহিকতায় আগামী 13 নভেম্বর ভিচেনজায়, 4 ডিসেম্বর আঙ্কোনা এবং 9 ডিসেম্বর লা স্পেজিয়া শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বর্তমানে ইতালির বিভিন্ন শহরে কাফ অফিসের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা সরকারি নানা সুবিধা গ্রহণের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি প্রবাসীদের আইনগত পরামর্শ ও দিক নির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাফ সিএসএন। ইতালিতে শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ঢালী নাসির উদ্দিনের পিতা মরহুম মোহাম্মদ আবুল হাশেম ঢালীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোম থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান দীপু। ইতালির রাজধানী রোমের পিয়াসা ভিত্তিরীয় মসজিদে অনুষ্ঠিত এই মাহফিলে কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুম আবুল হাশেম ঢালীর রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালিস্থ শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি স্বপন ব্যাপারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আজহার মৃধা, সহসভাপতি নজরুল ব্যাপারী, চুন্নু মৃধা, উজ্জ্বল ওঝা, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মৃধা ও রুবেল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আলমগীর ব্যাপারী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় ইতালিস্থ প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকেও গভীর সমবেদনা জানানো হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, সহসভাপতি মোজাম্মেল হক দীপু, ময়নুল খোকন, মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মোল্লা, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, মহানগরের সাবেক সভাপতি হুমায়ুন কবির। মোনাজাতে বক্তারা মরহুম আবুল হাশেম ঢালীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। এছাড়াও মাহফিলে অংশ নেন ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ খোকন ও রেজাউল করিম লিটন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী। সবশেষে স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্বের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মধ্যে তবরক বিতরণ করা হয়। ওয়াহিদুজ্জামান দীপু, এনটিভি ইউরোপ, ইতালি। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্যছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।